নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরি, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার ৬ষ্ঠ এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরি, আজ তার ৬ষ্ঠ এপিসোড। নিজে কলেজে পড়ে নাই, তার জন্য দাদার মনে দুঃখ কম ছিল না। আর্থকোয়েক রিলিফের কাজের অ্যালায়েন্সের টাকা দাদা আমার কলেজের পড়ায় খরচ করিয়াছে। তাহার মনের স্বাদ আমারই ওপর দিয়া মিটাইয়াছে। রিলিফের কাজ শেষ হইবার পর জিনিসপত্র যখন নিলাম হয়, তখন দাদা একখানি সাইকেল কিনিয়া আমাকে দেয়। এসব তো তুচ্ছ জিনিস। দাদার ভালোবাসার প্রসঙ্গে এসব জিনিসের কথা উঠানো দাদার ভালোবাসাকে ছোট করিয়া দেওয়া মাত্র। আমার মাথা ধরিলে দাদা ব্যস্ত হইয়া পড়ে। জেলের মধ্যে এত আর করিয়া সে গুড় পাইত। লক্ষ্য করিতাম যে সে নিজে তাহা খায় না, কেননা দাদা জানে যে আমার ভাত খাওয়ার পর একটু মিষ্টি না খাইলে মনে হয় খাওয়া অসম্পূর্ণ রইয়া গেল। জেলে নিয়মিত আমার জামা ও জাঙ্গিয়া কাচিয়া দিয়েছে। বাধা দিলে বলিয়াছে, থাক, তোর অভ্যেস নেই। আমিও আর জোর করি নাই। মনে হইয়াছে দাদা আমার জন্য এইসব করিয়া দিবে। ইহা তো আমার ন্যায্য দাবি, ইহাতে অস্বাভাবিক কিছু নাই। শুরু করছি ৪র্থ অধ্যায়, জেল গেট, নীলু। কিন্তু কিন্তু দাদার কি আমার উপর কিছুই দাবি নাই? থাকিতে পারে, থাকিতে পারি কেন? আছে। তার স্থান রাজনীতি ক্ষেত্রের বাহিরে। রাজনীতি ক্ষেত্রে আমি নীলু, আর সে দাদা নয়। এখানে যে ব্যক্তিগত প্রশ্ন ছাড়িয়া যুক্তির কোষ্ঠী পাথরে প্রত্যেক কার্যপদ্ধতি যাচাই করিতে হইবে। আমার পার্টির দৃষ্টিকোণ দিয়া সকল ধর্মবিচার করিতে হইবে। পৃথিবী আমার সম্বন্ধে যাহা ইচ্ছা ভাবুক, দাদা আমার মনোভাব ঠিক বুঝিবে। সেখানে সে সংকীর্ণতার লেশ মাত্র নাই। ১৯৪০ সালে আমি আর দাদা যখন গ্রেপ্তার হই, তখনও আমরা দুইজনেই সিএসপির মেম্বার। কিন্তু জেলের ভিতর কয়েক মাসের মধ্যে কি পরিবর্তন হইয়া গেল। সেই ওয়ার্ডের কাঁঠাল গাছের তলায় চন্দ্রদেবের সহিত প্রথম আলাপ, তাহার নিকট হইতে বই লওয়া, তাহার লেকচার ক্লাসে যাওয়া, কাঁঠাল গাছের নিচে কম্বল বিছানো লেকচার ক্লাস, সব চোখের সম্মুখে ভাসিতেছে। তাহার অকাট্য যুক্তির নিকট মাথা নত করিতে হইল। মনে হইল ধীরে ধীরে দৃষ্টির সম্মুখের বধির জবনিকা সরিয়া যাইতেছে। দাদার পক্ষপুটে থাকিয়া যে ভঙ্গিতে রাজনীতি ক্ষেত্র দেখিতাম, তাহা রুগ্ন, জন্ডিস্ট, ভ্রান্ত। উহা সুবিধাবাদী নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভাব প্রবণতার উচ্ছ্বাস মাত্র। যথার্থ সর্বহারার সাবলীল উদ্দামতার স্থান সেখানে নাই। জাতীয়তার বাহিরে দেখিবার ক্ষমতা তাহাদের নাই। চন্দ্রদেবর দলে প্রবেশ করিবার পূর্বে মনে করিয়াছিলাম দাদার সহিত আলোচনা করিব। বলি বলি করিয়াও কিন্তু তাহা হইয়া ওঠে নাই, মুখ্যত সংকোচের জন্য। আর গৌরত ভয় ছিল যে তাহার যুক্তির উত্তর দিতে পারিব না। অথচ মনে মনে অনুভব করিতেছিলাম দাদার যুক্তি ভুল। প্রতি যুক্তির উত্তর যদি চন্দ্রদেবের নিকট হইতে শুনিয়া পুনরায় দাদার কাছে বলিতে পারিতাম, তাহা হইলে হইত। শেষ পর্যন্ত দাদাকে না বলিয়াই নতুন দলে যোগদান করিয়াছিলাম। জিজ্ঞাসাই বা করিব কেন? রাজনীতি ক্ষেত্রে নাবালকত্ব কি চিরকালই থাকিয়া যাইবে? সেই সময় হইতে আমাদের দুইজনের মধ্যে যে দুর্লভ ব্যবধান গড়িয়া উঠিল, তাহা আজ পর্যন্ত রইয়া গিয়াছে। রাজনীতিক কর্মীর জীবন তাহার পার্টির ভিতরে, পার্টির বাহিরের অস্তিত্ব তাহাকে একেবারে লুপ্ত করিয়া দিতে হইবে। ইহার পর হইতে আমি দাদাকে এড়াইয়া চলিবার চেষ্টা করিয়াছি। নেহাত ব্যক্তিগত কাজের কথা ব্যতীত আর অন্য কোনো কথা হয় নাই। আমার সর্বদা ভয় যে আমার পার্টির লোকেরা আবার কি মনে করিবে। দাদা যে একটি প্রতিদ্বন্দ্বী দলের নামজাদা কর্মী,
ইহার সহিত অন্তরঙ্গতা আমার পার্টির লোকেরা নিশ্চয়ই পছন্দ করিবে না। আমাকে হয়তো কিছু বলিবে না, কিন্তু নিজেদের মধ্যে এ সম্বন্ধে নিশ্চয়ই আলোচনা করিবে। এই দুই দল ছাড়াও কয়েকটি রাজনীতিক উপদলের কর্মীরাও সেখানে ছিল। প্রত্যেক দলের বিশ্বাস যে তাহাদের দলের মধ্যে অপর দলের চর আছে। আর সত্যই যতই গুপ্ত রাখিতে চেষ্টা করো, এক দলের কথা অপর দলের লোকেরা নিশ্চয়ই জানিতে পারিবে, জেলে দেওয়ালেও শুনিতে পায়। দাদাও আমার সংকোচ দেখিয়া আমাকে এড়াইয়া চলে। পার্টি ক্লাস হইতে আসিয়া নিয়মিত দেখিয়া আমার বিছানা ঝাড়া হইয়াছে। ওই পরিচ্ছন্ন বিছানায় দাদার দরদি হাতের স্পর্শ অনুভব করি। যেদিন মার কিংবা বাবার চিঠি আসে, সেদিন কেবল দাদার সহিত কথা বলিবার সুযোগ পাই। মার পোস্টকার্ড আসিয়াছে, আমি পড়িয়া দাদার বিছানার উপর রাখিলাম। কার চিঠি? মার নাকি? বলিলাম, হ্যাঁ। দাদা চিঠি পড়িতেছে। সকালে খালি পেটে চা খেও না, মধ্যে মধ্যে ত্রিফলা আর এইসব গুল খাবে। বেল পড়ার বন্দোবস্ত করতে পারলে সবচাইতে ভালো। আমার বড় ভয়, জেলে তোমাদের প্রত্যেকবারই আমাশা হয়। সিকিউরিটি বন্দীদের তো এসব জিনিস জোগাড় করা শক্ত নয়। যদি টাকার দরকার হয় লিখতে লজ্জা করো না, যেমন করে হোক পাঠিয়ে দেব। মার কাণ্ড বলিয়া দাদা অল্প অল্প হাসিতেছে, বাঙালের টোল পড়িয়াছে। কত কথা প্রাণ খুলিয়া বলিতে ইচ্ছে করে। আগে হইলে মার সম্বন্ধে কত গল্প হইত, এখন খালি বলিলাম। হ্যাঁ, বুক ভরা কত কথা, কিন্তু সংকোচের সহিতে জমিয়া চাপ বাঁধিয়া গিয়াছে। ছোটবেলায় একখানি লেপের মধ্যে আমি আর দাদা শুইয়া আছি। রাত্রি 4টা হইতে গল্প আরম্ভ হইয়াছে। গল্পের আর শেষ নাই। এখন ছোট একটা হা বলিবার পর মনে হইল যে আর কথা জোগাইতেছে না। কথা ফুরাইয়া যাইবার অস্বস্তি চোখে মুখে ফুটিয়া ওঠে। তাহা ঢাকিবার জন্য একটি কাজের অছিলা লইয়া ওই স্থান হইতে চলিয়া যাইতে হয়। তারপর সেই দেউলিতে ট্রান্সফারের দিন। আমাদের কয়েকজনকে মাত্র দেউলিতে পাঠানো হইতেছিল। দাদা ওই দলের মধ্যে ছিল না। যাইবার দিন দাদা আমার বাক্স গুছাইয়া দিল। বাক্সের নিচে একখানি তালপাতার পাখা রাখিয়া দিল। পাখাখানিতে মার হাতের ঝালর দেওয়া। তার এক জায়গায় লেখা নীলু বিলু পিলু পিলু। কোনো অসম্বৃত মুহূর্তে মার কি মনে হইয়াছিল, কি ভাবিয়া পিলপিলু লিখিয়াছিলেন জানি না। তাহার ফাউন্টেন পেনটি দাদা আমার পকেটে গুজিয়া দিল। এখনো আমার সেই কলমটি রহিয়াছে। বাবু সাহেব সো গায়ে ক্যা? ঘুমিয়ে পড়েছেন নাকি? দেখিলাম সুবেদার সাহেব পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। না, কেন? সে ডিউটি ছাড়িয়া গেটের বাহিরে আসিল কেন? আপনার ডিউটি শেষ হলো বুঝি? হ্যাঁ। না, আমার তো রাত্রে ডিউটি থাকে না। ভোর রাত্রে অফিসার আসবার কথা, সেই জন্য ভাবলাম আজ এখানেই শুই। এর আগের ফাঁসির দিন সাহেব রাউন্ডে এসেছিল। ফাঁসি মঞ্চে চারিদিকে বড় বড় আলো দিয়ে সেই জায়গাটা দিনের মতো করে রাখা হয়, আর 4 জন ওয়ার্ডার সেইখানে পাহারা দেয়। সালা জেলখানার ব্যাপার। কত রকম কয়েদি, কত রকম ওয়ার্ডার আছে। কেউ পয়সা টয়সা খেয়ে যদি ফাঁসির মঞ্চে কিছু গোলমাল করে দেয়, তাহলে তো কাজের সময়ের আগে সেটা ধরা পড়বে না। তাই এত সাবধান হওয়া। একটা ফাঁসিতে গোলমাল হলে সাহেব থেকে আরম্ভ করে ওয়ার্ডার পর্যন্ত সকলের চাকরিতে লুক্স পড়ে যাবে। আর এসব বিষয়ের সম্পূর্ণ দায়িত্ব হওয়া উচিত ভেতরের হেড জমাদারের উপর। কিন্তু সে নবাব পুত্তুর সাহেবকে কি বুঝিয়ে দিয়েছিল জানি না। সাহেব দেখি আমার ওপর ভীষণ খাপ্পা। সাহেব নতুন এই ডিপার্টমেন্টে এসেছে, জেলের নিয়মকানুনের না কিছু জানে না কিছু বোঝে। অমন কত সাহেব লড়াইয়ের সময় দেখেছি, কত মেম সাহেবের হাতের দেওয়া সান্তারা খেয়েছি। এখন কিনা পেটের দায় বিনা দোষে গালমন্দ সহ্য করতে হয়। দেখিলাম সুবেদার সাহেব আমাকে কিছু বলিবে, তাহারই ভূমিকা বাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, তাহলে এখন আপনি যাচ্ছেন কোথায়? যা বসা, শোবার কি জো আছে? বিছানাও অফিস ঘরে পেতে রেখেছি, কিন্তু বড় গরম। আপনারও তো নিশ্চয় মশা লাগছে।
তাই ভাবলাম বাড়ি গিয়ে চা খেয়ে আসি। যুদ্ধে গিয়ে এই বদ অভ্যাসটা হয়েছে। তা আপনিও চলুন না কেন? এই মশার কামড়ে সারা রাত পড়ে থাকার কি দরকার? নখে সিং পরিবার নিয়ে থাকে না, তার কোয়ার্টারে রাতটা কাটিয়ে দেবেন ক্ষণ। আপনার মানসিক কষ্ট তো আমরা কমাতে পারি না, কিন্তু তাই বলে যতটুকু আপনাদের সেবা করতে পারি তা করব না কেন? আমাদেরও বাল বাচ্চা আছে, আমরাও বিলায়েতের মানুষ না। আমি বলি, থাক থাক, বেশ তো আছি, মশা বেশি নেই তো। আবার এখন এই রাত্রে কোথায় দৌড়াদৌড়ি করব? তার ভদ্র ব্যবহার আমাকে অভিভূত করে। আমার মৃদু আপত্তি অগ্রাহ্য করিয়া একরকম জোর করিয়াই আমাকে টানিয়া উঠাইল। আমি কম্বলগুলো তুলিতেছিলাম। সুবিধার বলিল, থাক থাক, আমাকেও কিছু বিছানা দিন, দুজনে মিলে ভাগাভাগি করে নিয়ে যাওয়া যাক। আমি বলি, কি আর ভারী, চারিখানি কম্বলের মধ্যে তিনখানা সে নিজে লয় আর আমি একখানি। বলে, এই তো কাছেই কোয়ার্টার। রাস্তা পার হইয়া ডাক্তারদের কোয়ার্টারগুলি ছাড়াইয়া গিয়া ওয়ার্ডারদের কোয়ার্টারগুলির সম্মুখে দাঁড়াই। কোয়ার্টার বেশি নাই, কেবল সিনিয়র ওয়ার্ডাররা বাড়ি পায়, বাকি সকলে বড় ব্যারাকে থাকে। একটি দরজার সম্মুখে গিয়ে দরজা ধাক্কা দিয়া সুবেদার সাহেব বলে, আরে এ যে দেখি তালা বন্ধ। বাবু, আমি একেবারে ভুলে গিয়েছিলাম, নখেলাল এখন ডিউটিতে, আপনাকে মিছিমিছি কষ্ট দিলাম। আমি বলি, তাতে কি হয়েছে, আমি আবার ফিরে যাচ্ছি, কতটুকুই বা দূর, দাঁড়ান আলো নিয়ে আসি। না না, থাক থাক, আর আলোর দরকার নেই। নৈশ স্তব্ধতা ভেদ করিয়া একটি ভাঙা ভাঙা কর্কশ স্বর উঠিল, লেফট টার্ন। দূরত্ব কর্কশতাকে কিছু কমাইয়া স্বরটাকে কিছু মধুর করিবার প্রয়াস পাইয়াছে। আওয়াজ জেলের ভিতরের, বোধহয় ওয়ার্ডারের দল বদল হইতেছে। ঠিক গেটের সম্মুখে বসিয়া 2 ঘণ্টা পূর্বের দফা বদলের সময় ইহা শুনিতে পাই নাই। এখন গেট হইতে কিছু দূরে রহিয়াছি বলিয়া এই শব্দ শুনিতে পাইলাম। গেটটি কি সাউন্ড প্রুফ? পুনরায় জেল গেটে ফিরিয়া আসিয়া পূর্বের জায়গায় কম্বল পাতি, একখানি মাত্র কম্বল, বাকি 3খানা সুবেদার সাহেবের কাছে রহিয়া গিয়াছে। এই জন্যই কি সুবেদার সাহেবের এত সহৃদয়তা? এই জন্যই কি রাত্রি দ্বীপ প্রহর তাহার বাড়ি যাইবার কথা মনে হইয়াছে? একখানি কম্বল যদি কেহ জেল হইতে বাহিরে চালান করিতে চায়, তাহা হইলে তাহাকে আর 3খানা কম্বল অপর 3 জন সহকর্মীকে দিতে হইবে। ইহাই জেলের জিনিস বাহিরে চালান দিবার প্রচলিত নিয়ম। তাহা না হইলে ধরা পড়িয়া যাওয়ার সম্ভাবনা। এরূপ অনায়াসে 3খানি কম্বল বাড়ি লইয়া যাইবার লোভ সংবরণ করা সুবেদার সাহেবের পক্ষে অসম্ভব। তাহার ওপর আবার এখন যুদ্ধের বাজার। আবার পূর্বের স্থানে আসিয়া বসি। রাষ্ট্রের বিরাট পেষণ যন্ত্রগুলির মধ্যে জেলের স্থান নগণ্য নয়। চক্রের মধ্যে চক্র, ইহারই একটির সম্মুখে বসিয়া আছি, জেল গেট। বড়ই কঠোর ও প্রাণহীন, সবই নিয়মিত রুটিনে হইয়া চলিয়াছে, ঘড়ির কাটার মতো। আর ঘড়ির যন্ত্রে প্রধান প্রধান স্থানে যেরূপ জুয়েল বসানো থাকে, সেইরূপ এই পেষণ চক্রের 2টি হীরকখণ্ড, গেটের সুবেদার ও ভিতরের সেন্ট্রাল টাওয়ারের হেডকোয়ার্টার। এই 4 ঘণ্টার মধ্যেই জেলগেটের একঘেয়েমি অসহ্য লাগিতেছে। অন্ধকারে ওয়ার্ডারদের কোয়ার্টার পর্যন্ত ঘুরিয়া আসিতে যেন এই একঘেয়েমি হইতে একটু বাঁচিলাম। আবার সেই ওয়ার্ডারের দল, ঘড়ির কাঁটা ধরিয়া দরজা খোলা ও দরজা বন্ধ করা। গেটে ওয়ার্ডার না রাখিয়া যন্ত্রে এই সকল কাজ করিলে কি হয়? একই কাজের পুনরাবৃত্তি যেখানে, সেখানে যন্ত্রের সাহায্য লওয়া নিশ্চয় সম্ভব ও সমীচীন। গেটের উপরতলা হইতে একটি ওয়ার্ডার সিঁড়ি দিয়া নামিয়া আসিতেছে। গেটের দোতলায় জেলার সাহেবের কোয়ার্টার। তাহারই সম্মুখে খোলা বারান্দায় বন্দুকধারী ওয়ার্ডার ঘণ্টা বাজায়। শীত, গ্রীষ্ম, বর্ষায়, রৌদ্রে, হিমে, দিনে, রাত্রে প্রতি ঘণ্টায় ঘণ্টা বাজানো তো আছেই, তাহা ছাড়া সাহেব ঢুকিলে দেয় একটি ঘণ্টা। গণ্যমান্য অতিথি জেলে ঢুকিবার সময় দেয় 2টি ঘণ্টা। ইহা বোধহয়
ভিতরে সকলকে সাবধান করিয়া দিবার জন্য ও গলদ ঢাকিবার পর্যাপ্ত সময় দিবার জন্য। ইহার উপর আছে মধ্যে মধ্যে পাগলির ঘণ্টা। সেই সময় তো ঘণ্টা বাজিবার বিরাম থাকে না। সে সময় দূর হতে ঠিক রবিবারের গির্জার ঘণ্টাধ্বনির ন্যায় শোনায়। গির্জা নিজের দল সামলাইতে ব্যস্ত এবং পাগলিও একটি শ্রেণীর স্বার্থ রক্ষা করিতে নিয়োজিত। ঘণ্টা বাজাইবার ওয়ার্ডার 2 ঘণ্টা এত বড় দায়িত্বের কাজ করিয়া সগর্বে গেটের সম্মুখ দিয়া চলিয়া যায়। গেটের বাহিরের শান্তি জিজ্ঞাসা করে, তোমার ভাই এত দেরি কেন? নূতন দফার ওয়ার্ডার তো অনেকক্ষণ উপরে গিয়েছে। আর ইয়ার বলো কেন, ডিউটি আরম্ভ করবার সময় আগেকার ওয়ার্ডার বলে যায় 1টার সময় জেলের সাহেবকে ডেকে দিতে। ভাবলাম জেলার সাহেব বুঝি রাউন্ডে বেরোবেন। এখন দোরগোড়ায় ডাকাডাকি করতে গিয়ে দেখি একেবারে খাপ্পা। এখন বলে কি না, কেন চিৎকার করছো? বড় অফিসার যা করো শোভা পায়। প্রথমে গরম হয়ে উঠে পরে আবার হুকুম দিলেন যে নতুন ওয়ার্ডারকে বলে দিতে তাকে যেন 3টের সময় ডেকে দেয়। এ ওয়ার্ডারটি যদি না ডাকে বেশ হয়, সাহেব নিজেই এসে ডাকবে, তাহলে মজা বেরোয়। গেটে শান্তি বলে, দাঁড়াও, যাও কোথায়? একটু খৈনি ঠৈনি খেয়ে যাও। না ভাই, এবার গিয়ে শোয়া যাক, এই রাত্রে আবার খৈনি খেয়ে কী হবে? একথা বলা সত্ত্বেও সে খৈনির প্রতীক্ষায় দাঁড়াইয়া থাকে। সে মাথার পাগড়ি খুলিয়া ফেলে, বোধহয় গরমে। মাথায় বেশ টাক। গেটে শান্তি বলে, একটু ঠান্ডা তেল লাগবে মাথায়, মাথাটা ঠান্ডা হবে। জমাদার সাহেব তেলটা ফেলে গিয়েছে, বোধহয় বি ডিভিশন কয়দিন হবে। নিশ্চয়ই ঠিকাদার সাহেবের নজরানা। টাকের ওপর লাগিয়ে নাও, চুল গজালে আর টাকের ওপর মশা কামড়াতে পারবে না। ইহার মাথায় টাক যেন আশাই করি নাই। মেরি স্টুয়ার্টের কুঞ্চিত কেশ ও দামের খ্যাতি ছিল দেশ বিদেশে। বদ্ধভূমিতে লইয়া যাইবার পর লোকে জানিতে পারে ওই কেশ দাম তার নিজের নয়, তিনি পরচুলা ব্যবহার করিতেন। পুলিশ কনস্টেবলের মাথায় টাক কখনো দেখিয়াছি বলিয়া মনে পড়ে না। উহাদের মাথায় থাকবে পাগড়ি, সন্ন্যাসীর মাথায় থাকিবে জটা। আমি আর দাদা সেই জমিদার আখৌরি সিংয়ের বৈঠকখানায় গিয়েছি। তাহার ম্যানেজার চিঠি দিয়েছিলেন দেখা করিবার জন্য। ধূর্ত সাঁওতাল মাঝি নিজের জমি জমিদারের হাত হইতে বাঁচাইবার জন্য উহা মহাত্মাজিকে দান করিয়াছিল। জমিটি জমিদারের মেলার কাছে পড়ে। মেলায় নারী দেহের রূপ লাবণ্য সে সকল তাঁবুর পণ্য। সেই তাঁবুগুলি এই ভূখণ্ডের নিকটেই খাড়া হয়, সারির পর সারি। এই বর্ধিষ্ণু মেলায় এই দিকটাতে স্থান সংকুলান হইতেছিল না, তাই জমিদারের দৃষ্টি পড়িয়াছিল তাহার উপর। মাঝি ভাবিয়াছিল মহাত্মাজির লোকেরা জমিদারের সহিত লড়ুক, তারপর তাহাদের জমির দখল না দিলেই হইবে। প্রথমে আমরা তাহার এই অভিসন্ধি বুঝিতে পারি নাই। বাবাও বলিয়াছিলেন, কি দরকার ওখানে জমি নিয়ে? আমি চিঠি লিখিয়াছিলাম ম্যানেজারের নামে, তাহার উত্তরে এই ডাক পড়িয়াছে। বৈঠকখানার ভিতরে ঢুকিয়া আখৌরি সিংকে চিনিতেই পারি না। তাহার মাথায় টুপি নাই, মাথা ভরা চকচকে টাক, কেবল পিছন দিকের টিকির নিকট একগুচ্ছ কেশ লম্বা করিয়া রাখা। ওয়াই স্পাইনালের মতো ঘুরাইয়া ঘুরাইয়া ব্রিলান্টাইন দিয়া মাথার সম্মুখে দিয়ে বসানো। টেকোদের কি সত্যই অনেক টাকা হয়? ম্যাথামেটিক্স টিচার রামেশ্বরবাবু জ্যামিতি পড়াইতেছেন। ঠিক মাথার মধ্যখানে একটি টাক। ব্ল্যাকবোর্ডে লিখলেন, টেক ও দ্য মিডল পয়েন্ট। ক্লাস শুদ্ধ সকলে হাসিতেছে। এই জন্যই কি আগেকার কালে পরচুলা ব্যবহার করিবার প্রথা ছিল? আখৌরি সিং ম্যানেজারকে ইংরেজিতে কি যেন বলিলেন। ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করিলেন, আপনারা কি মাস্টার সাহেবের ছেলে? কংগ্রেস ভলেন্টিয়াররা মাঝির ওই জমির ওপর চালা তুলেছে। শুনেছি যে ওই দিককার তাঁবুগুলো বয়কটের জন্য পিকেটিং করবে। কাল রাতে জানেন তো 2জন ভলেন্টিয়ারকে পুলিশ ধরেছে ওই তাঁবু থেকে অর্ধেক রাতে বেরোবার জন্যে। বোধহয়
মেলায় পুলিশের নিয়ম জানেন, রাত 12টার পর কেউ পাড়ার তাঁবু থেকে বেরোতে পারে না। 12টার আগে চলে এসো, নাহলে ভোরবেলায় বেরো। কাদের পাল্লায় পড়েছেন আপনারা? তার ওপর কার দিক নিয়ে লড়ছেন? এই মাঝিকে 2-4 বিঘে জমি অন্য জায়গায় দিলেই তো আমাদের দিকে হয়ে যাবে। কংগ্রেসের জন্য মোটা চাঁদা চান দিতে পারি, কিন্তু স্বেচ্ছায় যদি এসব গোলমাল মাথায় নেন তাহলে। আদাব বাবু সাহাব। ঘণ্টার সিপাই যাইবার সময় আবার আমাকে আদাব করে কেন? সে বলে, পরশু দুপুরে ফাঁসি সেরে আমার ডিউটি ছিল, দেখলাম বাবু খবরের কাগজ পড়ছেন। লোকটি নিজে হইতেই দাদার খবর দিতে আসিয়াছে। অনেকক্ষণ হইতেই ইচ্ছা করিয়াছিল যে এইসব ওয়ার্ডারদের দাদার কথা জিজ্ঞাসা করি। প্রতি দল ওয়ার্ডার যখনই ডিউটি শেষ করিয়া বাহির হইতেছিল, তখন ইচ্ছা করিতেছিল যে তাহাদের জিজ্ঞাসা করি তাহাদের মধ্যে কাহার ফাঁসি সেলে ডিউটি ছিল। কেমন বাঁধো বাঁধো লাগে, জিজ্ঞাসা করিতে পারি নাই। ইহারা সকলেই হয়তো আমার সাক্ষ্য দিবার কথা জানে। জেলেই তো বিচার হইয়াছিল। কি জানি ইহারা আমার সম্বন্ধে কি মনে করিতেছে। দাদার সম্বন্ধে খবরের এই অপ্রত্যাশিত সুবিধায় খুব আনন্দ হইল। ওয়ার্ডারকে কত কথা খুঁটিয়া জিজ্ঞাসা করিলাম। নেহাল সিংয়ের মারফত যে সমস্ত খবর পাইয়াছিল সেগুলি একে একে মিলাইয়া দেখিতে লাগিলাম। খাওয়ার কিছু আলাদা ব্যবস্থা হইয়াছে কিনা বুঝা গেল না। নেহাল সিং কি তাহা হইলে টাকাগুলি সব নিজেই খাইয়াছে? দাদার জন্যে কি কিছুর বন্দোবস্ত করে নাই? দাদাকে পেন্সিল কলম কিছুই কি কিনিয়া দেয় নাই? বাবুজি কতক্ষণ সেলের মধ্যে পাইচারি করে, কখন ওঠে, কখন স্নান করে, কখন ঘুমায়, সব কথার উত্তর ওয়ার্ডারটি দিল। অধিকাংশ মনে হইল আন্দাজে বলিতেছে, আসলে সে নিজে বিশেষ কিছু লক্ষ্য করে নাই। একদিন নাকি সে দেখিয়াছিল যে বাবুজি বিড়ালকে দই খাওয়াইতেছেন। হইতেও পারে সত্য মিথ্যা মেলানো। তাহার গল্প শুনিতে বেশ ভালো লাগে। অন্তত এটুকু সত্য যে সে দাদাকে দেখিয়াছে। ওয়ার্ডারটি চলিয়া গেল। পায়ে পট্টি বা মোজা নাই। যা গরম! খাকির হাফ প্যান্টের নিচে পা দুইটি ধনুকের ন্যায় বাঁকা মনে হয়। চিনেম্যানের পা। দৈত্যের ছায়া যেখানে শেষ হইয়াছে সেইখানে দুইখানি চলমান পা। অন্ধকার। গেটের এক ঝলক আলোকে আলোকিত পিচের রাস্তায় এক টুকরা আধার ভরা দেওয়াল। গেটের গড়াদ, আবার গেটের ভিতর দৃষ্টি নিবদ্ধ হয়। ঘুরিয়া ফিরিয়া এই আলোকিত অংশই দৃষ্টি আকর্ষণ করে। ইহার বাহিরে ইহা অপেক্ষা কত গুণ বিস্তৃত অন্ধকার ও যোজনব্যাপী তারকা খচিত আকাশ রহিয়াছে তাহা আমার মন ও দৃষ্টিকে আকর্ষণ করিয়া রাখিতে পারে না। গেটের ভিতর প্রবেশ করিতে মধ্যে হলঘর, দক্ষিণে জেল অফিস, বামে জেলার ও সুপারিনটেন্ডেন্ট দুইজনের বসিবার ঘর। অফিসের বাহিরের দিকে গরাদগুলির ওপর লোহার জাল দেওয়া। কয়েদিদের আত্মীয় স্বজন আসিলে ওই জাল ঘেরা গরাদের বাহিরে দাঁড়াইয়া থাকে। আশ্চর্য এ জেলের ব্যবস্থা। সাক্ষাৎকারীদের রৌদ্র ও জল হইতে বাঁচাইবার জন্য ইহার ওপর একটি আচ্ছাদন পর্যন্ত নাই। জাল দেওয়া, পাছে কোনো জিনিস আদান প্রদানের চেষ্টা করা হয়। অনভিজ্ঞ সাক্ষাৎকারী একে তো বিস্তর খরচ ও পরিশ্রম স্বীকার করিয়া জেল গেটে আসিয়া পৌঁছায়, তারপর দরখাস্ত করার হাঙ্গামায় ও দরখাস্ত মঞ্জুরির অর্থ ব্যয় প্রায় দিশেহারা হইয়া পড়ে। এই সকল দুস্তর সমুদ্র পার হইয়া ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়া যখন কয়েক মিনিটের জন্য গরাদের ব্যবধানে কয়েদির পোশাক পরিহিত একটি রুক্ষ কেশ শীর্ণ মূর্তি দেখিতে পায়, তখন ইহা যে তাহার অতি পরিচিত প্রিয়জনের মূর্তি এ কথাটি ভাবিয়া লইতেও সময় লাগে। সাধারণ মেট ও ওয়ার্ডারদের অপমানসূচক কথাবার্তা ইহাদের ওপর অকাতরে বর্ষিত হইতেছে। কয়েদির পোশাক, খাকির উর্দি ও পাগড়ি, গরাদ, তালা, সিআইডি সব মিলিয়া আবহাওয়া এমন করিয়া তোলে যে এখানে দিশাহারা না হইয়া পড়াই আশ্চর্য। অবান্তর 2-4টি কথার পর শোনা যায় যে সময় হইয়া গিয়াছে। সাক্ষাৎকারীর চোখের সম্মুখে কিছুক্ষণ পরে ভাসিয়া ওঠে প্রিয় পরিজনের 2টি মূর্তি।
একটি যখন গড়াদের সম্মুখে আসে তখনকার উদ্গ্রীব, সলজ্জ, অপ্রতিভ মুখখানি, আরেকটি চলিয়া যাইবার সময়ের, করুণ, অসহায়, আশাহীন। তখনকার জোর করিয়া মুখে হাসি আনিবার ব্যর্থ প্রয়াস, বুক ফাটা ক্রন্দন অপেক্ষাও মর্মন্তুদ মনে হয়। 1934 বাবার সহিত দেখা করিতে হাজারিবাগ জেলে গিয়াছি। জ্যাঠাইমা সঙ্গে এক টিফিন কেরিয়ার ভর্তি করিয়া বাবার জন্য খাবার তৈয়ারি করিয়া দিয়েছেন। গিয়া শুনিলাম সেদিন আপার ডিভিশন কয়েদিদের সাক্ষাতের দিন নয়, সি ক্লাস কয়েদিদের সাক্ষাতের দিন। কয়েকজন সাক্ষাৎকারী স্টেশনের টিকিট ঘরের সম্মুখে যেমন হয় ঠিক সেই রূপ ঠেলাঠেলি করিতেছে। গড়াদের ভিতরেও অনেকগুলি কয়েদি জানলার গড়াদের নিকট আসিবার জন্য ধাক্কা ধাক্কি করতেছে। হট্টগোলের ভিতর কে কি বলিতেছে, কাহাকে বলিতেছে, বুঝিয়া ওঠা অসম্ভব। একজন প্রৌঢ়া স্ত্রীলোক হাও হাও করিয়া কাঁদিতেছে ও কান্না সহিত গ্রাম্য ভাষায় কি সব বলিয়া যাইতেছে। তাহার এক বর্ণ তাহার ছেলে বুঝিতে পারিতেছে কিনা সন্দেহ। একটি বৃদ্ধ মুন্ডা কয়েকটি পেয়ারা ও এক ঠোঙ্গা ফুলুরি লইয়া আসিয়াছে। সে তাহার ছেলেকে উহা খাইতে দিবার জন্য ওয়ার্ডারের খোসামত করিতেছে। ওয়ার্ডার দর বাড়াইতেছে। ডাক্তার সাহেব মঞ্জুর না করলে কি করে দেব? সি ক্লাসিদের বাইরের জিনিস নেবার হুকুম নেই। সি ক্লাস কয়েদিকে খাবার দেওয়ার জন্য আমাকে 1 টাকা দিতে হবে। ডাক্তার সাহেবের মঞ্জুর না হলে কি করে দিব? সি ক্লাসিদের বাইরের জিনিস নেবার হুকুম নেই। সি ক্লাস কয়েদিকে খাবার দেওয়ার জন্য আমাকে 1 টাকা দিতে হবে। ডাক্তার সাহেবের মঞ্জুরির জন্য আর 1 টাকা। আমার চাকরির গোলমাল হতে পারে, এসব কাজ আমি বিনা পয়সা করব কেন? অনেক কাকুতি মিনতির পর 1 টাকায় রফা হয়। ইহা বোধহয় দরিদ্র মুন্ডাটির 1 বছরের সঞ্চয়। টাকাটি সিপাহীজি পাগড়ির ভিতর গুজিয়া রাখিল। এই ফুলুরির ঠোঙা কিন্তু যথাস্থানে পৌঁছিল কিনা কে জানে। গেটের বাঁ দিকের দেয়ালে একটি কাঁচের ফ্রেমের মধ্যে নোটিশ বোর্ড। উহার ভিতর কালো রঙের পটভূমিতে অনেকগুলি সাদা কাগজ আঁটা রইয়াছে। কিসের নোটিশ জানি না। অন্য জেলে তো দেখি কেবল জেল কমিটির মেম্বারদের নাম লেখা থাকে। এত সব নোটিশ! বোধহয় আইজি শীঘ্রই জেলে ভিজিটে আসিবেন। নোটিশ বোর্ডের নিচে টেলিফোন রিসিভার, উহার পশ্চিম দিকে ঘেঁষিয়া একটি ওজন করিবার যন্ত্র, রেল স্টেশনে যেমন থাকে। আর ঠিক গেটের মধ্য দিয়া গিয়াছে এক রেল লাইন, ন্যারো গেজের লাইনের সমান চওড়া। ডিএচআরের কিশনগঞ্জ লাইনে সেই একবার ছোট ইঞ্জিনটির সহিত একটি গরুর ধাক্কা লাগে। চুঙ্গিপাড়ার কাছে গাড়ি ডিরেল্ড হইয়া গিয়াছিল। জেল ফ্যাক্টরির জিনিসপত্র বোঝাই করা ট্রলি এই গেটের লাইনের ওপর দিয়া চলে। লোহার লাইনের পাশে স্থানে স্থানে গোবর পড়িয়া রহিয়াছে। লোহার লাইনের পাশে স্থানে স্থানে গোবর পড়িয়া রহিয়াছে। বোধহয় গরুর গাড়ি গিয়াছে। সাহেব ও হাকিম আসিবে বলিয়া দেখিতেছি সকলেই সন্ত্রস্ত, কিন্তু গোবরটি পরিষ্কার করার কথা কাহারও মনে নাই। হয়তো মনে আছে, কিন্তু সকালে কয়েদিরা না আসা পর্যন্ত পরিষ্কার করিবে কে? মহামান্য ওয়ার্ডার সাহেবেরা এই হেয় কাজ করিতে যাইবে কেন? রেল লাইন, নোটিশ বোর্ড, ওজনের যন্ত্র, টেলিফোন, পাথরে বাঁধানো মেঝে সব মিলাইয়া স্থানটিকে একটি রেল স্টেশনের ভাব আনিয়া দিয়াছে। মনে হইতেছে গাড়ির প্রতীক্ষায় প্ল্যাটফর্মের ওপর কম্বল পাতিয়া বসিয়া আছি। সৌরিনকে বলিয়াছি রামকৃষ্ণ মিশনের সৎকার কমিটিকে খবর দিতে। সকলে যেন খড়িয়াবাগ ঘাটে উপস্থিত হয়। ছোট শহর, অধিকাংশ লোকই কোনো না কোনো রকমে গভর্নমেন্টের সহিত সংশ্লিষ্ট। উকিল, ডাক্তার, কেরানি, তাহাদের সকলেই গভর্নমেন্টের বর্তমান মনোভাবের হিসেব রাখিয়া চলিতে হয়। যদি তাহারা না আসে, পুলিশের ভয় নাও আসিতে পারে। তাহা হইলে জেলের লোকই দাহ করিবে। ইহারা 5টি টাকা ও মোটর লরি তো সকলকেই দেয়। সৌরিনের আবার মতলব দেখিলাম প্রসেশন করিবার। বৃহস্পতিবারে
কালেক্টর সাহেবের সহিত দেখা করিতে গিয়াছিলাম। কালেক্টর সাহেব এই শর্তে মৃতদেহ আমাকে দিতে স্বীকার করিয়াছেন যে কোনো প্রসেশন যেন না হয়। লোকে বোধহয় শুনিবে না। শ্মশান ঘাটে গিয়া সকলে জড়ো হয়। সে যত বড় ভিড়ই হোক না কেন, তাতে কিছু আসে যায় না। তাহা হইলে আমার কথা থাকে, কিন্তু বারণ করিব কাহাকে? পাটকেল ইউনিয়নের প্রেসিডেন্ট দাদা, ইউনিয়নের ওই সকল ইউনিয়নের সদস্যদের বাধা দিবে কে? আর কালেক্টর সাহেবের কাছে কি কথা দিয়াছি না দিয়াছি তাহা বড় হইল? না হোক প্রসেশন, দাদার মৃতদেহ, বিলুবাবুর মৃতদেহ, শহীদের মৃতদেহ, বাদশা সাহেবের বেটার মৃতদেহ, ইয়াতে লোকে প্রসেশন করিবে না তো কিসে করিবে? গাড়ি মোটর, বিপুল জনতা, ফুলের মালা, দেবদারু পাতা, বাড়ি বাড়ি হইতে গঙ্গা জল বর্ষিত হইতেছে। দোতলা হইতে কয়েকখানি তালপাতার পাখা পড়িল, তাহা লইয়াই কাড়াকাড়ি, ভিড়, ঠেলাঠেলি, হুড়াহুড়ি। তাহার পর অন্তহীন নরপ্রবাহের সর্পিল গতি। নীরব। গান্ধীজি কা জয় নাই, বিলুবাবু কা জয় নাই, শোকের মর্ষিয়া গীত নাই, বিশৃঙ্খল জনসমুদ্রের উদ্দণ্ডতা নাই। আছে মুহ্যমান শোকের নিষ্ক্রিয়তা। আছে একটি রাষ্ট্রীয় পরিবারের একজন ছাড়া অপর সকলের প্রতি অপরিসীম সহানুভূতি। আছে সুপ্ত দেশাত্মবোধের ধিক্কার। আছে জন্মের দৃশ্যমান শীতলতার মধ্যে ব্যর্থ আক্রোশের জাগরুক বহ্নি। এক ইশারায় এই অসহায় শান্ত জনতা হিংস্র উন্মাদ হইয়া আমাকে ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে। সম্পূর্ণ হরতাল। জ্যাঠাইমাদের বাড়ির সম্মুখে প্রশাসন এক মুহূর্তের জন্য দাঁড়াইয়াছে। জ্যাঠাইমা কি একবার ওই মৃতদেহের মুখের উপরের ফুলগুলি সরাইয়া উহার দিকে তাকাইতে পারিবেন? কেবল মুখটি খোলা হইবে, গলা আমি কাপড় দিয়া ঢাকিয়া দিব। ফুলচন্দনে মুখের বিভৎসতা ঢাকা পড়িয়াছে। মুখের কোণ হইতে কখন আসিয়া পড়িয়াছে কয়েক বিন্দু লোহিতাভ লালা, এখন শুকাইয়া রক্তচন্দনের ছাপের মতো দেখাইতেছে। না, জ্যাঠাইমার বাড়ির সম্মুখ দিয়া কিছুতেই মিছিল যাইতে দেওয়া হইবে না। শ্মশান ঘাটে বিস্তীর্ণ জনসমুদ্র লাল পাগড়িতে চারিদিকে ছাইয়া ফেলিয়াছে। বন্দুকধারী দেহরক্ষীর সহিত ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেব মোটরকার হইতে নামিলেন। দাহকার্যে বিশেষজ্ঞ মনতিদা চিতা সাজাইতেছেন, যে সকল প্রকার উচ্ছ্বাস ও ভাবপ্রবণতার বাহিরে। জিজ্ঞাসা করিল, মিউনিসিপ্যালিটির কার্ড বুঝি? মরা পড়ানোর জন্য যবে থেকে কার্ড স্টক করা আরম্ভ হয়েছে তবে থেকে এই কার্ডগুলোই দেখছি, একেবারে ঘুম ধরে গিয়েছে। হবে না? থার্ড ক্লাস মিউনিসিপ্যালিটি, কাঠের খরচ কোথায় এদের? মরা পড়াইবার দিন মনতিদাকে এক বোতল করিয়া দেশি মদ দিতে হয়, সকলেই একথা জানে। আজও কি মনতিদা আমার নিকট মদ চাহিবে নাকি? ছাই লইয়া কি কাড়াকাড়ি! মহিলারা অঞ্চলে বাঁধিয়া লইতেছেন, কেহ কেহ ছেলেদের কপালে লাগাইয়া দিতেছেন। এই সময় কি কোনো মা প্রাণে ধরিয়া মনে মনে বলিতে পারিয়াছে, বিলুবাবুর মতো হও? কখনো পারে নাই। সেবার পান বসন্ত লইয়া আমি আর দাদা একসঙ্গে গরুর গাড়িতে আশ্রমে ঢুকিলাম। মার হাতে পাখা, দুই বিছানায় দুইজন শুইয়া আছি। মনের উৎকণ্ঠা ও গভীর বেদনা চাপিবার চেষ্টা করিয়া মা শুধু বলিলেন, তোরা আমায় পাগল করবি। মা ঠিকই বলিয়াছিলেন। মুহূর্তের মধ্যে জনতার সংযমের বাঁধ ভাঙিয়া গিয়াছে। জয় মহাত্মাজি কি জয়! জয় বিলুবাবু কা জয়! নৌকার শাহী নাশ হো! জয়ধ্বনির নির্ঘোষে আকাশ বাতাস পরিব্যাপ্ত। মিলের সেই কুলিটি ঠিক যথাসময়ে নাড়া লাগাইবার নেতৃত্ব লইয়াছে। শীর্ণকায় লোকের এত দরাজ গলা কি করিয়া সম্ভব হয়? সে বলিতেছে বন্দে, জনতা বলিতেছে মাতরম। সে বলিতেছে বিলু বাবু কা, জনতা বলিতেছে জয়।
প্রতিবার বলার সময় সে ডান হাতখানি ঊর্ধ্বে উঠাইতেছে, মনে হইতেছে তর্জনী দিয়ে আকাশের কোনো অজ্ঞাত লোকের দিশা দেখাইতেছে। পুলিশ ভিড় সরাইয়া দিল। মৃদু লাঠিচার্জের প্রয়োজন হইল না। কুলিদের নেতাটির গলা ভাঙ্গিয়া গিয়াছে। হাত উঁচু করিয়া মধ্যে মধ্যে জয়ধ্বনি দিবার চেষ্টা করিতেছে, তাহাতে হাওয়া ভরা রবার টায়ার হঠাৎ ছিদ্র হইয়া গেলে যেরূপ শব্দ হয় সেরূপ একটি আওয়াজ বাহির হইতেছে।